ফাইল নাম্বার 19। মেঘ বৃষ্টির পরবর্তী অংশ, পৃষ্ঠা সংখ্যা 118, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। নিজের প্রশ্নগুলি 5-6টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, মেঘ কয় প্রকার ও কি কি? মেঘ সাধারণত 3 প্রকার, যথা উঁচু মেঘ, ভূপৃষ্ঠ থেকে 6 থেকে 12 কিলোমিটার উচ্চতা, এ সিরাস বা অলক মেঘ, বি সিরোকিউমুলাস বা অলক স্তূপ মেঘ এবং সি সিরোস্ট্র্যাটাস বা অলক স্তর মেঘ। 2, মাঝারি উঁচু মেঘ, ভূপৃষ্ঠ থেকে 2 থেকে 6 কিলোমিটার উচ্চতা, এ অল্টোকিউমুলাস বা মাঝারি উঁচু স্তূপ মেঘ, ডি অল্টোস্ট্র্যাটাস বা মাঝারি উঁচু স্তর মেঘ। 3, নিচু মেঘ, ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার উচ্চতা, এ স্ট্র্যাটোকিউমুলাস বা নিচু স্তর মেঘ, বি স্ট্র্যাটাস বা স্তর মেঘ, সি নিম্বোস্ট্র্যাটাস বা বাদল স্তর মেঘ। 4, যে কোনো উচ্চতার মেঘ, এ কিউমুলাস বা স্তূপ মেঘ, বি কিউমুলোনিম্বাস বা বাদল স্তূপ মেঘ। প্রশ্ন 2, বৃষ্টিপাত পরিমাপ করা হয় কিভাবে? অথবা বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটির বিবরণ দাও। বৃষ্টিপাত যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তার নাম বৃষ্টিমাপক যন্ত্র বা রেইন গজ। এই যন্ত্রটিতে 13 সেন্টিমিটার বা 5 ইঞ্চি ব্যাসযুক্ত একটি বোতল থাকে। এই বোতলের মধ্যে 5 ইঞ্চি বা 13 সেন্টিমিটার ব্যাসের কুপি বা ফানেল এমনভাবে বসানো থাকে যাতে কুপির মধ্যে পড়া বৃষ্টির জল একটুও নষ্ট না হয়ে ভেতরের বোতলে গিয়ে জমা হয়। বাইরের জলের ছিট যাতে ভেতরে না পড়ে তাই যন্ত্রটি ভূমি থেকে প্রায় 1 ফুট উপরে রাখা হয়। 24 ঘন্টা বা নির্দিষ্ট সময় পরে বোতলে যে পরিমাণ বৃষ্টির জল জমে তা একটি নির্দিষ্ট দাগযুক্ত পরিমাপক চোঙের মধ্যে ঢেলে বৃষ্টিপাত পরিমাপ করা হয়। প্রশ্ন 3, বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয়? বৃষ্টিপাতের জন্য কি কি অবস্থার প্রয়োজন? নিম্নলিখিত পর্যায়ের মাধ্যমে বৃষ্টিপাত সৃষ্টি হয়। প্রথম পর্যায়ে সাগর, মহাসাগর, নদী, হ্রদ, পুকুর প্রভৃতি থেকে জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত এবং জলীয় বাষ্প হালকা হওয়া বলে উপরে উঠে যায়। দ্বিতীয় পর্যায়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যতই উপরে উঠে তার আয়তন বাড়ে, চাপ কমে, উষ্ণতা হ্রাস পায়। ঊর্ধ্বাকাশে ওই বায়ু পরিতৃপ্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা মেঘ সৃষ্টি করে। তৃতীয় পর্যায়, মেঘের মধ্যে ভাসমান জলকণার সমূহ ছোট বড় বিভিন্ন আকারের হয়। ভাসমান অবস্থায় বড় কণার সঙ্গে ছোট কণা ধাক্কা লাগলে বড় কণা ছোট কণাকে গ্রাস করে, ফলে বড় কণাগুলো আরো বড় ও ভারী হয়ে যায় এবং মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়তে থাকে। প্রশ্ন 4, ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত কিভাবে হয়? সাধারণত ক্রান্তীয় অঞ্চল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে 2টি পদ্ধতিতে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতের সূচনা হয়। 1, ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবৃষ্টি। ক্রান্তীয় অঞ্চলে প্রবল নিম্নচাপের সৃষ্টি হলে উচ্চ চাপযুক্ত অঞ্চলে শীতল ও ভারী বাতাস নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং কুণ্ডলী পাকে প্রবল বেগে ওপরে ওঠে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। 2, নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবৃষ্টি। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতল ও উষ্ণ বায়ু পরস্পর অভিমুখে প্রবাহিত হয়ে হালকা উষ্ণ বায়ু শীতল বায়ু উপরে উঠে যায়, ফলে উষ্ণ বায়ুতে থাকা জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত উষ্ণ ও শীতল বায়ুর সীমান্ত অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত ঘটায়। উদাহরণ, সমুদ্র সংলগ্ন ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত ঘটে। প্রশ্ন 5, পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক কেন? আরব সাগরের উপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি এসে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়। এর ফলে পশ্চিমঘাটে পশ্চিম ঢালে প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত হয় কিন্তু পর্বত অতিক্রম করে বায়ু যখন পশ্চিমঘাটে পূর্ব বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। পৃষ্ঠা 119। তাছাড়া উপর থেকে নিচে নামে বলে বায়ুর উষ্ণতাও বেড়ে যায়। এই জন্য পশ্চিমঘাটে পূর্ব ঢালে বৃষ্টিপাত খুব কম হয় এবং এই এলাকাটি শুষ্কই থেকে যায়। প্রকৃতপক্ষে পশ্চিমঘাটে পূর্ব ঢাল সহ দাক্ষিণাত্যের অভ্যন্তর ভাগ পশ্চিমঘাটে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে ওখানে বৃষ্টিপাত খুব কম হয়, তাই এলাকাটি প্রায় শুষ্ক। পশ্চিমঘাটে পশ্চিম ঢালে বৃষ্টিপাত। প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল, এখানে ছবিটি দেখানো হয়েছে। ঘনীভূত হয়, পরিপৃক্ত হয়, উষ্ণতা কমে, আয়তন বাড়ে, সমুদ্র থেকে আসা ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু প্রতিবাদ ঢাল বেয়ে উচ্চচাপ বায়ু পর্বতের উপরে উঠে বাধাপ্রাপ্ত মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। এরপর অনুবাদ ঢাল নিম্নগামী শুষ্কগামী বৃষ্টিচ্ছায় অঞ্চল, চাপ বাড়ে, উষ্ণতা বাড়ে, আপেক্ষিক আর্দ্রতা কমে, জল বাষ্পীভূত হয়। পৃষ্ঠ 6, ভারতে কোন কোন অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয় কেন? ভারতে প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের জন্য বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাত দেশের সর্বত্র সমানভাবে বণ্টিত নয়। বৃষ্টিপাতের বার্ষিক বণ্টন পর্যালোচনা করে দেখা যায় যে দেশে 2টি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। 1, পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে বা প্রতিবাদ ঢালে আরব সাগরের ওপর দিয়ে পশ্চিম উপকূলভূমিতে এবং পূর্ব উত্তর পূর্ব ভারতে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের উত্তরাংশে এই অঞ্চলের অন্তর্গত। 1, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রতিবাদ ঢালে আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে শাখা ভারতে প্রবেশ করে তা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রথম বাধাপ্রাপ্ত হয়, ফলে পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। 2, পূর্ব উত্তর পূর্ব ভারতের সমগ্র অঞ্চলটি পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চল ও পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা পূর্বাঞ্চল এবং পূর্ব হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে উত্তর পূর্ব ভারতের অধিকাংশ এলাকায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। 7,
নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? ভূপৃষ্ঠ অত্যধিক উষ্ণ হলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবল বেগে ওপরে উঠে শীতল বায়ু সংস্পর্শে এসে ঘনীভূত হয়। যে বৃষ্টিপাত ঘটে তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। যে সমস্ত স্থানে জলভাগের পরিমাণ বেশি সেখানে দিনের বেলা প্রখর সূর্যকিরণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা ও প্রসারিত হয়ে দ্রুত অনেক ওপরে উঠে যায়। সেখানে শীতল বায়ুর সংস্পর্শে এসে বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ ও পরে বালুকণায় পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে আসে। নিরক্ষীয় অঞ্চলে জলভাগ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকে। দিনের বেলা উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে ওই উষ্ণ আর্দ্র বায়ু সোজা উপরে উঠে শীতল হয়। উপরে বায়ুর চাপ কম বলে এই আর্দ্র বায়ু দ্রুত প্রসারিত হয়ে শীতল ও ঘনীভূত হয় এবং বৃষ্টির রূপে ওই স্থানেই নেমে আসে। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রত্যহ সন্ধ্যায় পরিচলন বৃষ্টিপাত হয়। প্রশ্ন ৮, চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব এত কম হওয়া সত্ত্বেও দুটো জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য এত বেশি কেন? মেঘালয়ের খাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে চেরাপুঞ্জি অবস্থান করছে। এই প্রতিবাদ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টি দান করে, কিন্তু শিলং মেঘালয় মালভূমির বিপরীত দিকে অর্থাৎ অনুবাদ ঢালে অবস্থান করার জন্য সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। যেখানে চেরাপুঞ্জিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 1400 সেন্টিমিটার, সেখানে শিলংয়ে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় মাত্র 130 থেকে 200 সেন্টিমিটার প্রতি বছর। অর্থাৎ এক্ষেত্রে দূরত্বের কোনো ভূমিকা নেই, প্রধান ভূমিকা পালন করছে পাহাড়। যে ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পায় বা ধাক্কা খায় সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। অন্যদিকে ওই বায়ু যখন পাহাড়ে অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় সেখানে কম বৃষ্টিপাত হয়। প্রশ্ন ৯, মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় এবং কেন? ভারতে মৌসুমী বায়ু দুটি শাখা প্রবেশ করে, একটি শাখা আরব সাগরের উপর দিয়ে, অন্যটি বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়। চেরাপুঞ্জিতে বঙ্গোপসাগরের শাখাটির প্রভাবে বৃষ্টিপাত ঘটে, কারণ গ্রীষ্মকালে বা এপ্রিল মে মাসে সূর্যের আলো যখন কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অংশে লম্বভাবে পড়ে তখন বৃষ্টির সংখ্যা 120। ভারতের উত্তর অংশে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। অন্যদিকে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর তখন উচ্চচাপ বিরাজ করে। এই পর্যায়ে ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতের দিকে অগ্রসর হয়, মানে একটি শাখা বঙ্গোপসাগর অতিক্রম করে বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে। ওই শাখাটি মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টি দান করে, সেই কারণে চেরাপুঞ্জি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। প্রশ্ন ১০, মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরবীয় শাখা ভারতের পশ্চিম উপকূলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষেপে বৃষ্টিপাত ঘটায়। কেবল পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ ঢাল বা পশ্চিম উপকূলে বছরে প্রায় 500 থেকে 700 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। মুম্বাই ভারতের পশ্চিম উপকূলে একটি নগর, তাই সেখানে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি। আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ ঢালে বা পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটালো যখন পর্বত পেরিয়ে পূর্ব দিকে আসে তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। তাই ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ কম। দাক্ষিণাত্য মালভূমিতে এক্ষেত্রে বৃষ্টিচ্ছায় অঞ্চল, পুনে সে বৃষ্টিচ্ছায় অঞ্চল অবস্থিত বলে মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়। প্রশ্ন 11, শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয় কেন? অধঃক্ষেপণ জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে আয়তন বৃদ্ধি পেয়ে ভারী হলে মাধ্যাকর্ষণের টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে। এক্ষেত্রে শিশির কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সারা রাত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘাসের উপর বা গাছের পাতায় জলবিন্দু আকারে জমা হয়, তাই এটি অধঃক্ষেপণ নয়। 2, শীতকালে রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠের সংলগ্ন বাতাসও ঠান্ডা হয়। তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশ হয়ে ভেসে বেড়ায়। কুয়াশার উপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে এটি অধঃক্ষেপণ নয়। প্রশ্ন 12, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয় কেন? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন 1, জলভাগের অবস্থান। যে সমস্ত অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি এবং সেখানে যদি জল বাষ্পীভূত হবার মতো পর্যাপ্ত উত্তাপ থাকে তবে সেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। যেমন নিরক্ষীয় অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। 2, সূর্যের রশ্মির পতন কোণের পার্থক্য কি? সূর্যরশ্মি যে সমস্ত অঞ্চলে লম্বভাবে পতিত হয় সে সমস্ত অঞ্চলে উত্তাপ বেশি হয়, ফলে জলভাগের উপর এই তাপ বাড়লে বেশি পরিমাণে জল বাষ্পীভূত হবে এবং বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকবে। পৃষ্ঠ 121, যেমন মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় সেখানকার বাতাসে জলীয় বাষ্প কম থাকে। 3, অরণ্যের পরিমাণ।
যে সমস্ত অঞ্চলে উদ্ভিদের পরিমাণ বেশি সেখানে গাছ প্রচ্ছেদন প্রক্রিয়ায় প্রচুর জলীয় বাষ্প নির্গত করে। সেখানে নিরক্ষীয় অঞ্চলে অত্যধিক জলীয় বাষ্পের জন্য সবসময় কুয়াশার মতো আবহাওয়া বিরাজ করে। অন্যদিকে মরু অঞ্চলে বাতাসে জলীয় বাষ্প কম থাকায় রুক্ষ ও শুষ্ক আবহাওয়া দেখা যায়। প্রশ্ন 13, সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো? কোনো নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনে বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে সম্পৃক্ততা বলে। যে বায়ু কোনো স্থানে উষ্ণতা অনুযায়ী যে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তাকে সম্পৃক্ত বায়ু বলা। ধরা যাক 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 ঘনমিটার বায়ু সর্বোচ্চ 30 গ্রাম জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে, কিন্তু ওই বায়ুতে ওই সময় যদি মাত্র 15 গ্রাম জলীয় বাষ্প থাকে তবে তাহলে বায়ুর চরম আর্দ্রতা এবং ওই বায়ু যখন 30 গ্রাম জলীয় বাষ্প সংগ্রহ করবে তখন তা সম্পৃক্ত বায়ুতে পরিণত হবে। বৈশিষ্ট্য 1, সম্পৃক্ত বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করতে পারে। 2, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বায়ু সম্পৃক্ত হয়। 3, বৃষ্টি বা তুষারপাতে সম্পৃক্ত বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন 14, কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কি বোঝো? কোন স্থানে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70% অর্থ হলো ওই স্থানে বাতাসকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন বায়ুতে তা শতকরা 70% আছে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 0%। সুতরাং ওই বায়ু সম্পৃক্ত করতে আরো 30% জলীয় বাষ্পের প্রয়োজন। প্রশ্ন 15, পরিচলন বৃষ্টিপাত কোন পদ্ধতি বায়ু উত্তপ্ত হয়? পরিচলন বৃষ্টিপাতে সাধারণত পরিচলন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হালকা হয়ে উপরে ওঠে, তবে পার্শ্ববর্তী অঞ্চলে শীতল বাতাস ওই স্থান পূরণ করার জন্য ছুটে আসে, পরে সেই বায়ু উত্তপ্ত হয়ে উপরে ওঠে। এইভাবে নিচের জলকণা সমৃদ্ধ হালকা বাতাস উপরে উঠে যায় ও মেঘ সৃষ্টি করে বৃষ্টিপাতে সহায়তা করে। প্রশ্ন শোনো, কুয়াশার কারণে আমাদের দৈনন্দিন জীবনে কি সমস্যার সৃষ্টি হয়? কুয়াশার কারণে আমাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। যেমন 1, কুয়াশার কারণে সকালে দৃশ্যমানতা কমে যায়, এতে রেল ও সড়কে যানপথে চলাচলে অসুবিধা তৈরি হয়। 2, শহরে কুয়াশার সাথে ধোঁয়া সংযুক্ত হলে ধোঁয়াশার সৃষ্টি করে, এটি মানুষের স্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। 3, কুয়াশা ফসলের ক্ষতি করে। 4, কুয়াশা স্থানীয় আবহাওয়াতে প্রভাব বিস্তার করে। প্রশ্ন 17, মেঘালয় অতিবৃষ্টির কারণ কি? গ্রীষ্মকালের শেষ দিকে ভারত মহাসাগর থেকে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে ছুটে আসে। এই বায়ু দুটি শাখা আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় বিভক্ত বৃষ্টিপাত ঘটায়। এর মধ্যে বঙ্গোপসাগরীয় শাখাটি বাংলাদেশের সমভূমি অতিক্রম করে পূর্ব হিমালয় এবং উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে প্রতিহত হওয়ার আগেই মেঘালয় মালভূমির গারো খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে প্রথম বাধা পায়। ফলে মেঘালয় বিশেষত এই রাজ্যের দক্ষিণ ভাগে অতিবৃষ্টি হয়। মেঘালয়ের মৌসুমী বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 1143 সেন্টিমিটার। প্রশ্ন 18, ভারতে কোন ধরনের বৃষ্টিপাত খুব বেশি দেখা যায়? উত্তর, ভারতের সব ধরনের বৃষ্টিপাতই কম বেশি দেখা হয়ে থাকে। যেমন 1, বর্ষাকালে সাধারণভাবে গাঙ্গেয় অববাহিকায় বা উপকূলবর্তী অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয়, তবে ভারতে শৈলক্ষে বৃষ্টিপাত বেশি হয়ে থাকে কারণ এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে সর্বাধিক বৃষ্টি দান করে। B, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা মেঘালয় মালভূমির দক্ষিণে বাধাপ্রাপ্ত পেয়ে ব্যাপক বৃষ্টি দান করে। C, মৌসুমী বায়ু অন্য শাখাগুলি হিমালয়ের দক্ষিণ ঢালে বাধা পেয়ে অরুণাচল প্রদেশ, সিকিম, দার্জিলিং, অসম প্রভৃতি রাজ্য প্রচুর বৃষ্টি দান করে। 3, শরৎকালে এবং হেমন্তকালে ভারত মাঝে মাঝে ঘূর্ণাবাত থেকে কিছুটা বৃষ্টিপাত পায়। প্রশ্ন 19, আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে ঘূর্ণাবাত বেশি হয় কেন? কারণ 1, আরব সাগর অনেক বেশি উন্মুক্ত, কিন্তু বঙ্গোপসাগর অপেক্ষাকৃত আবদ্ধ হওয়ায় জলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত এবং ওই উত্তাপ অনেকক্ষণ থেকে যায়, তাই তাড়াতাড়ি নিম্নচাপ গঠিত হয়। 2, বঙ্গোপসাগরে জলের ঘনত্ব বেশি, এছাড়া জলের সঞ্চালন অবাধ না হওয়ার জন্য উষ্ণতা হ্রাস পাওয়ার সুযোগ পায় না। এই দুটি কারণে আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে জলের তাপমাত্রা বেশি থাকে, তাই বায়ু হালকা হয়ে নিম্নচাপ গঠন করে, যা ক্রমশ ঘূর্ণাবর্তের সৃষ্টি করে। প্রশ্ন 20, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রে বেশি গরম হয় কেন? ভূপৃষ্ঠ দিনের বেলা সৌরতাপ গ্রহণ করে উত্তপ্ত হতে থাকে। পরিবহন ও পরিচালনা বিকিরণ পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডলের উষ্ণতা দিনের বেলা বাড়ে। পৃষ্ঠ সংখ্যা 122। রাতে পৃথিবী পৃষ্ঠ ও বায়ুমণ্ডল থেকে বিকিরিত তাপ দীর্ঘ তরঙ্গ রূপে মহাশূন্যে ফেরত যায় ও বায়ুমণ্ডল শীতল হয়, কিন্তু রাত্রে যদি আকাশ মেঘের অন্তরালে ঢাকা থাকে তবে এই তাপ বিকিরিত হতে না পেরে পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফেরত আসে বা বায়ুমণ্ডলে থেকে যায়, তাই মেঘাচ্ছন্ন রাত্রি গরম হয়। রাত্রে আকাশ মেঘমুক্ত থাকলে দিনে আগত তাপ তরঙ্গ বিকিরিত হয়ে ফেরত যায় ও বায়ুমণ্ডল ঠান্ডা থাকে।
টিকা লেখো। প্রশ্ন 1 তুষারপাত। ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় যদি বায়ুর উষ্ণতা হিমাঙ্কের 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নেমে যায় তাহলে জলকণাসমূহ তুষারে পরিণত হয়। অধিকাংশ ক্ষেত্রে তুষার নিচে পড়ার সময় উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে গলে যায়, বৃষ্টি হিসেবেই মাটিতে পড়ে। তবে উঁচু পার্বত্য অঞ্চলে বা শীতপ্রধান অঞ্চলের বায়ু খুব শীতল বলে উপরে তুষার পেঁজা তুলার মতো ঝিরঝির করে পড়ে, একে তুষারপাত বলা হয়। 2 শিলাবৃষ্টি। ঊর্ধ্বাকাশে প্রবল ঊর্ধ্বমুখী বায়ুর মাধ্যমে যখন মেঘ বা বৃষ্টির জলকণাসমূহ অনেক উঁচুতে খুব শীতল স্থানে উঠে যায় তখন প্রচন্ড সত্যের জন্য জলকণাসমূহ জমাট বেঁধে ছোট ছোট বরফে পরিণত হয়। বরফের আয়তন বেশ বড় হলে বা বায়ুর বেগ কমলে ওইসব বরফের টুকরোগুলো আরো জলকণা সংগ্রহ করে আয়তনে বেড়ে যায় এবং বৃষ্টির সঙ্গে মাটিতে পড়ে, একেই বলা শিলাবৃষ্টি, হেইল। প্রশ্ন 3 গুড়ি গুড়ি বৃষ্টি। ব্যাপক অঞ্চল জুড়ে নিম্নচাপের ফলে বাতাসে অনেক সময় সমান আকারে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ব্যাস 0.5 মিলিমিটারও কম বিরামহীনভাবে নিম্বোস্ট্র্যাটাস মেঘ থেকে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। দেখলে মনে হয় যে জলকণাগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে, একেই বলা হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। বর্ষাকালে মাঝে মাঝে এই ধরনের বৃষ্টি হয়। প্রশ্ন 4 নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। নাতিশীতোষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের সমান্তরালভাবে যদি হালকা উষ্ণ আর্দ্র এবং ভারী শীতল শুষ্ক বায়ু পরস্পরের দিকে মুখোমুখি এগিয়ে আসে তাহলে উভয়ের মধ্যে সংঘর্ষ। এর ফলে যেখানে সংঘর্ষ ঘটে সেই স্থানে বায়ুমণ্ডলে আলোড়ন সৃষ্টি হয় এবং ঘূর্ণবাতের সূচনা ঘটে। শীতল বায়ুস্তর ভারী বলে তখন নিচের দিকে নেমে উষ্ণ বায়ু স্থান দখল করে নেয়। এর ফলে উষ্ণ বায়ু চক্রাকারে বেঁকে শীতল বায়ুস্তরের মধ্যে প্রবেশ করে ও বিপুল বেগে ওপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, কি বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত ইউরোপের মধ্যভাগে এই ধরনের বৃষ্টিপাত হয়। প্রশ্ন 5 মেঘ। প্রায় সব ধরনের বায়ুতে কিছু না কিছু জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প হালকা বলে উপরে উঠে যায়। বায়ুর জলীয় বাষ্প ধারণ করার একটি সীমা আছে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। পৃষ্ঠ সংখ্যা 123। পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং বায়ুতে ভাসমান ধূলিকণা, লবণকণা প্রভৃতিকে আশ্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় ব্যাস 0.05 মিলিমিটার কম পরিণত হয়ে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। এই মেঘ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন নিম্বাস, স্ট্র্যাটাস ইত্যাদি। প্রশ্ন 6 ধোঁয়াশা। ধোঁয়াকে আশ্রয় করে যে কুয়াশা সৃষ্টি হয় তাকে ধোঁয়াশা বলা হয়, অর্থাৎ ধোঁয়া প্লাস কুয়াশা, স্মোক ইকুয়াল টু ধোঁয়াশা, স্মোক প্লাস ফগ ইকুয়াল টু স্মোক। সাধারণত বায়ু দূষণের ফলে এই ধোঁয়াশা সৃষ্টি এবং প্রাণী ও উদ্ভিদ জগতের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। যেহেতু শহরাঞ্চলে বিশেষত শিল্প শহরগুলোতে বায়ু দূষণ বেশি, তাই ওই সমস্ত স্থানে ধোঁয়াশাও বেশি হয়। অধিকাংশ আবহাওয়াবিদের মধ্যে শীতকালে কোনো স্থানে যদি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর অত্যাধিক ঠান্ডা হয়ে জমাট বেঁধে নিচেই আটকে থাকে এবং সেই বাতাসে যদি কলকারখানা, যানবাহন নির্গত বিষাক্ত গ্যাসীয় পদার্থ সমূহ বা কণা জাতীয় দূষক বেশি মাত্রায় মিশে থাকে তাহলে তা ধোঁয়াশা সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে। লন্ডন শহরে, লস অ্যাঞ্জেলেস শহরে এভাবেই মাঝে মাঝে মারাত্মক ধোঁয়াশা সৃষ্টি হয়। প্রশ্ন 7 কালবৈশাখী। গ্রীষ্মকালে অপরাহ্নে পূর্ব ভারতে, বিশেষত পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন এলাকায় উত্তর পশ্চিম দিক থেকে আগত ঘূর্ণবাতের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোনো কোনো সময় শিলাবৃষ্টিও হয়, একে বলা হয় কালবৈশাখী। এটি একটি আকস্মিক বায়ু। সকাল থেকে প্রখর সূর্যতাপে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে পাথুরে ভূমি দ্রুত উত্তপ্ত হয়। এর ফলে অপরাহ্নের দিকে ওই অঞ্চলে বায়ুমণ্ডলে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় তারই প্রভাবে স্থানীয় ঘূর্ণাবাতের উৎপত্তি। সাধারণত এই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিক থেকে ছুটে আসে বলে একে ইংরেজিতে নর্থ ওয়েস্টার বলা হয়। কালবৈশাখীর মাধ্যমে বৃষ্টিপাত কম হলেও গ্রীষ্মের উত্তাপ কিছুটা হ্রাস পায় এবং তা কৃষিকার্যের পক্ষে বিশেষ সহায়ক হয়। প্রশ্ন 8 পরিপৃক্ত বা সম্পৃক্ত বায়ু। যে কোনো বায়ু জলীয় বাষ্প ধারণ করার সর্বোচ্চ ক্ষমতা বা সীমা আছে। এই সীমা নির্ভর করে ওই বায়ুর উষ্ণতার উপর। শুষ্কতা বাড়লে জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা বাড়ে, উষ্ণতা কমলে জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতাও কমে। যখন কোনো বায়ুতে জলীয় বাষ্প ধারণের পরিমাণ সর্বোচ্চ হয় তখন তাকে পরিপৃক্ত বা সম্পৃক্ত বায়ু বলা হয়। পরিপৃক্ত বায়ুর উষ্ণতা কমে গেলে বা ওই বায়ুতে আরো বেশি জলীয় বাষ্প যুক্ত হলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত বা তুষারপাত ঘটে। প্রশ্ন 9 অপরিপৃক্ত বা অসম্পৃক্ত বায়ু। বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা উষ্ণতার উপর নির্ভরশীল। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতার কোনো স্থানের বায়ুতে তার ধারণ ক্ষমতার তুলনায় কম জলীয় বাষ্প থাকে তখন থেকে অপরিপৃক্ত বা অসম্পৃক্ত বায়ু বলা হয়। অপরিপৃক্ত বা অসম্পৃক্ত বায়ুর উষ্ণতা হঠাৎ বেড়ে গেলে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও বেড়ে যায়।
ওই বায়ু তখন পরিপৃক্ত বা সম্পৃক্ত হয়ে যায়। প্রশ্ন 10, শিশিরাঙ্ক। সাধারণ অবস্থায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাতে ওই বায়ু সম্পৃক্ত হয় না, কোনো কারণে ওই বায়ু ধীরে ধীরে শীতল হয় এবং তার জল ধারণ ক্ষমতা কমে যায়। কিছু সময় পরে ওই বায়ু বেশি ঠান্ডা হলে তার জল ধারণ ক্ষমতা আরো কমে গিয়ে এমন একটি অবস্থায় আসে যে তা সম্পৃক্ত হয়ে যায়। এই সময় বায়ু তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জলীয় বাষ্প ত্যাগ করে, তখন ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়। বায়ুতে যে উষ্ণতার শিশির গঠিত হয় সেই উষ্ণতাকে বলা হয় শিশিরাঙ্ক। প্রশ্ন 11, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলা হয়? ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে ভারতের শীতকাল থাকে। এই সময় সাধারণত আবহাওয়া প্রায় শুষ্ক এবং রৌদ্রকরোজ্জ্বল থাকে। কেবলমাত্র জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবে সাময়িকভাবে আবহাওয়ার বিঘ্ন ঘটে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে সৃষ্ট দুর্বল ঘূর্ণবাত ভারতের উত্তর পশ্চিম প্রান্তে অনুপ্রবেশ করায় হালকা ঝড় বৃষ্টি ও পর্বতে তুষারপাত ঘটে। কি বলে? পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা। এই প্রভাবে উষ্ণতা এক নিমেষে খানিকটা কমে যায়, শীত ও বৃষ্টির সূচনা হয়। এর প্রভাবে দিল্লিতে 53 সেন্টিমিটার, পাঞ্জাব ও পশ্চিম বিহারে 18 থেকে 25 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। পাঞ্জাব ও হরিয়ানা গম চাষে বৃষ্টিপাত সাহায্য করে। পৃষ্ঠের সংখ্যা 124, প্রশ্নের সংখ্যা 12, আপেক্ষিক আর্দ্রতা। কোনো নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার সাথে ওই নির্দিষ্ট উষ্ণতা আয়তনে বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র: নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই একই উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে প্রকাশ করা হয়। উদাহরণ ধরা যাক, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তন বায়ুতে 15 গ্রাম জলীয় বাষ্প আছে এবং বায়ুকে সম্পৃক্ত করতে হলে আরো 22.9 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারবে, তাহলে আপেক্ষিক আর্দ্রতা হবে 15/22.9 ইন্টু 100 ইকুয়াল টু 65%। প্রায় জেনে রাখো, আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য হাইগ্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। প্রশ্ন 13, নিরপেক্ষ আর্দ্রতা। কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ বা ভরকে ওই বায়ুর চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলা হয়। উদাহরণ, যদি 1 ঘন সেন্টিমিটার বায়ুতে 5 গ্রাম জলীয় বাষ্প থাকে তবে ওই বায়ুর চরম আর্দ্রতা হবে 5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। চরম আর্দ্রতার পরিমাণ শীত অপেক্ষা গ্রীষ্মে, রাত অপেক্ষা দিনে, মেরু অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বেশি হয়। প্রশ্ন 14, ঘূর্ণাবতের চোখ। ধারণা: ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণাবাতের কেন্দ্রকে ঘূর্ণাবাতের চোখ বলা হয়। 1, ঘূর্ণাবাতের কেন্দ্রের চাপ খুব কম হলে ঘূর্ণাবাত শক্তিশালী হয়। এইরকম ঘূর্ণাবাতের কেন্দ্রে মেঘ জমে না এবং বায়ুর গতিও খুব কম হয়। 2, এখানে বাতাস নিম্নমুখী হয়। মেঘশূন্য ঝড়ের এই কেন্দ্র ঘূর্ণাবাতের চোখ, আই অফ দ্য সাইক্লোন নামে পরিচিত। 3, এই চক্ষুর ব্যাস প্রায় 20 থেকে 80 কিলোমিটার মধ্যে হয়। 4, ঘূর্ণাবাতের চোখের বাইরে বায়ুর গতি প্রবল থেকে প্রবলতর হয়। পার্থক্য লেখো। প্রশ্ন 1, বাষ্পীভবন ও ঘনীভবন। বাষ্পীভবন ও ঘনীভবন সংজ্ঞা: জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া। সূর্যতাপে ভূপৃষ্ঠের জলরাশি উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে বাষ্পীভবন ঘটে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঊর্ধ্ব আকাশে শীতল হয়ে ক্ষুদ্র জলকণার রূপ নিলে ঘনীভবন ঘটে। 3, সম্পর্ক: বাষ্পীভবন বৃষ্টির প্রাথমিক পর্যায়, ঘনীভবন বাষ্পীভবনের পরবর্তী পর্যায়। 4, ফলাফল: বাষ্পীভবনে জলীয় বাষ্প সৃষ্টি হয়, ঘনীভবনে মেঘ ও জলকণার রূপান্তর ঘটে। প্রশ্ন 2, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। অবস্থান: 6 ডিগ্রি থেকে 15 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সংঘটিত হয় ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে সংঘটিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। 2, সময়কাল: ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি হয় গ্রীষ্ম ঋতুতে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি হয় শীতকালে। 3, ব্যাপ্তি: স্বল্প স্থানে 80 থেকে 320 কিলোমিটার সংঘটিত হয় ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। বিশাল অঞ্চল 1500 থেকে 3000 কিলোমিটার জুড়ে সংঘটিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। 4, গতিবেগ: ঘন্টায় 120 কিলোমিটার প্রচন্ড শক্তিশালী ও ভয়ঙ্কর প্রকৃতির হয় ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার মাঝারি প্রকৃতির হয়। 5, ফলাফল: ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিতে বৃষ্টি ঘটে, তুষারপাত ঘটে না। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিতে বৃষ্টি সহ তুষারপাত ঘটে। প্রশ্ন 3, প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢাল। সংজ্ঞা: পর্বতে যে ঢালে বাতাস প্রথমে প্রতিহত হয় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢালে বিপরীত ঢালকে বলা হয় অনুবাদ ঢাল।
2 বৃষ্টিপাতের পরিমাণ। জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বাতাস প্রচুর বৃষ্টিপাত ঘটায়, প্রতিবাদ ঢালে। জলীয় বাষ্পহীন নিম্নগামী বাতাস বৃষ্টি ঘটায় না, অনুবাদ ঢালে। 3 প্রকৃতি। বৃষ্টিবহুল অঞ্চল সৃষ্টি হয়, প্রতিবাদ ঢালে। বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টি হয়, অনুবাদ ঢালে। উদাহরণ: পশ্চিমঘাটে পশ্চিম ঢাল 665 সেন্টিমিটার, মৌসুমী চেরাপুঞ্জি 12,700 সেন্টিমিটার। এগুলো হচ্ছে প্রতিবাদ ঢাল। পশ্চিমঘাটে পূর্ব ঢাল 65 সেন্টিমিটার, শিলং 127 সেন্টিমিটার। অনুবাদ ঢাল। প্রশ্ন 4 কুয়াশা ও মেঘ। বিষয় সংজ্ঞা। কুয়াশা ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানে ভাসমান ধোঁয়ার স্তরকে কুয়াশা বলা হয়। মেঘ ঊর্ধ্ব বায়ুস্তরে ভাসমান ঘনীভূত জলকণাকে মেঘ বলে। 2 অবস্থান। কুয়াশা ভূপৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলে সৃষ্টি হয়, মেঘ ঊর্ধ্ব আকাশে সংঘটিত হয়। 3 পারস্পরিক সম্পর্ক। মেঘাচ্ছন্ন দিনে কুয়াশার পরিমাণ কম হয়, কুয়াশার সঙ্গে মেঘের পরিমাণে কোনো সম্পর্ক নেই। 4 উৎপত্তি। কুয়াশা আর্দ্র জলীয় বাষ্পে তাপ বিকিরণ জনিত শীতলীভবনের দ্বারা সৃষ্টি হয়, মেঘ বাষ্পীভবন এবং পরে জলীয় বাষ্পে ঘনীভবন দ্বারা সৃষ্টি হয়। সময়: কেবল শীতের রাতে ঘটে কুয়াশা, যে কোনো কালে যে কোনো সময় ঘটতে পারে মেঘ। প্রশ্ন 5 শিশিরাঙ্ক ও হিমাঙ্ক। সংজ্ঞা: যে উষ্ণতায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়ে শিশিরের রূপ নেয় তাকে শিশিরাঙ্ক বলা হয়। যে উষ্ণতায় জলীয় বাষ্প তুষারকণায় পরিণত হয়ে তুষারের রূপ নেয় তাকে হিমাঙ্ক বলে। 2 তাপমাত্রা। সাধারণত শিশিরাঙ্কের তাপমাত্রা হিমাঙ্কের তুলনায় বেশি, হিমাঙ্কের তাপমাত্রা শিশিরাঙ্কের তুলনায় কম হয়। 3 সম্পর্ক। শিশিরাঙ্কের তাপমাত্রার ঘনীভবন হিমাঙ্কের তাপমাত্রা ঘনীভবনের চেয়ে অপেক্ষাকৃত কম, হিমাঙ্কের তাপমাত্রা ঘনীভবন শিশিরাঙ্কের তাপমাত্রা ঘনীভবনের চেয়ে বেশি। প্রশ্ন 6 অধঃক্ষেপণ ও বৃষ্টিপাত। সংজ্ঞা: অধঃক্ষেপণ হলো বায়ুমণ্ডল থেকে যে কোনো বস্তু ভূপৃষ্ঠে পতন, এই অর্থে উল্কাপাতকে অধঃক্ষেপণে অন্তর্ভুক্ত করা যায়। বৃষ্টিপাত হলো বায়ুমণ্ডল থেকে জলকণার ভূপৃষ্ঠে পতন। 2 প্রকারভেদ। অধঃক্ষেপণের বিভিন্ন প্রকারভেদগুলো হলো বৃষ্টিপাত, গুঁড়ি বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি। বৃষ্টিপাতের প্রকারভেদগুলো পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, ঘূর্ণ বৃষ্টি। পারস্পরিক সম্পর্ক। বৃষ্টিপাত এবং অধঃক্ষেপণকে অনেক সময় সমার্থক ধরা হলো, প্রকৃতপক্ষে সকল অধঃক্ষেপণকেই বৃষ্টিপাত নয়, সকল বৃষ্টিপাতই অধঃক্ষেপণের অন্তর্ভুক্ত। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।